দেখো তো টাইমিং উঠছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো আগের দিন আমরা কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা, বলা হয় উচ্চ মাধ্যমিকের সব থেকে বড় কবিতা, তা হচ্ছে শিকার, সেটা শুরু হয়েছিল। মনে হয় খানিকটা অংশ শেষ হয়েছিল, তাই না? হ্যাঁ, বনের প্রাকৃতিক সৌন্দর্য প্রথম ধাপ, সেটা শেষ হয়েছিল। আমরা এরপরে কবিতাটিকে কটি পাঠে ভাগ করেছিলাম? তিনটে। তার মধ্যে বনের বা ভোরের প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটিয়ে তোলা হয়েছিল প্রথম অংশে। দ্বিতীয় অংশে এসেছে হরিণের অবস্থার পরিচয়, আর পরের অংশে এসেছে হরিণের শেষ পরিণতি। একটু বলি, অনেক নতুন মুখ দেখছি তোমাদের। কখন এলে তোমরা? চলে এসছো? তাই তো বলছি, কতদিন থেকে তোমাদের দেখিনি, লকডাউনে কতদিন পরে এলে, তাই না? একটা বহু সময়, প্রায় কত মাস হলো? 8 মাস। যে 8 মাসটা হয়তো তোমাদের ক্লাসে চলতো, 2020 আমাদের কাছে এরকমই একটা খারাপ দিক হিসেবে চলেই যাচ্ছে। পরীক্ষা তোমাদের নির্দেশিকা আসুক, আলোচনায় উঠে এসেছে জুন মাসে পরীক্ষা হবে। মাধ্যমিকের 10 দিন পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এটা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এসছে, এবং এটা ফাইনাল যতক্ষণ না স্কুলে কপি পাঠিয়েছে সেটা বলতে পারবো, ঠিক আছে? এর জন্য আকাশ বাতাসে উড়ে বেড়াবে না যে একবারে পরীক্ষা হবে জুনেই, সেই জন্য আমরা এখন থেকে হাত পা ছেড়ে দিলাম। সিলেবাসটাকে আমরা শেষ করতে হবে, হ্যাঁ, যতটা সম্ভব। আর কিছুদিনের মধ্যে জানতে পারবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে যে জুন মাসে হলেও কোন তারিখ থেকে পরীক্ষা হবে। যদি বলা হয় যে প্রথম অংশটা, অনেকের নতুন ক্লাসে এসেছো, শেষের দিকে একবার পারলে বলে দেবো যে প্রথম অংশটাতে কি এসেছে। ভিডিওগুলো দেখছিলে তোমরা বাড়িতে? দেখছিলে? হ্যাঁ, তাহলে বনের প্রাকৃতিক সৌন্দর্যের কবি প্রথম অংশে পরিচয় দিলেন। আমরা দ্বিতীয় অংশে যাব, একজনকে নেব একটু পড়ার জন্য। পড়বে? বসে পড়ো, বসে পড়ে যাও, সবাই এই করবে, বসে পড়ো। দাঁড়িয়ে ঠিক আছে? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহবলির মতো অন্ধকারের সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঠিক। ভোর, দেখো সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে কে বাঁচিয়ে রাখছিল? হরিণ, সুন্দর বাদামি হরিণ। সেই জন্য সে নক্ষত্রহীন, একদিকে নক্ষত্রহীন একটু অন্ধকার অবস্থা। মেহগনি হচ্ছে বনের একটা মূল্যবান গাছ। তোমরা মনে করবে সুন্দরী হচ্ছে বনের আরেকটি মূল্যবান গাছ, অর্জুন হচ্ছে বনের একটি গাছ। তাহলে এখানে কতগুলো গাছের নাম বলা হলো। আচ্ছা, যেখানে সুন্দরী গাছ বেশি পরিমাণ দেখা যায় সেটা সুন্দরীর বন, তাই না? যেখানে অর্জুন গাছ বেশি দেখা যায় সেটা অর্জুনের বন। সেই জন্য বাদামি হরিণটি কি করেছিল, যে ও জানতো বনের মধ্যে যদি আমার কোনো শত্রু থাকে বা আমাকে যদি আক্রমণ করে, সে হচ্ছে চিতা বাঘ বা বাঘিনী। এই চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কোন একটা নির্দিষ্ট জায়গায় সে স্থির ছিল না, যে একদিকে বসে থাকে আর পেছন থেকে যদি আক্রমণ করে যায়। সেই জন্য সে কি করছিল, একবার অর্জুনের বন, একবার সুন্দরীর বন, এইভাবে বনে বনে সে ঘোরাঘুরি করছিল। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কখন ভোর হবে? দেখো আমাদের কাছে এই যে অন্ধকার রাতটি অনেক সময় বিপদের সংকেত দেয়। দেখবে বাড়িতে কেউ যদি অসুস্থ হয় বা কোনো পরিবারে যদি কোনো সমস্যা হয়, দেখবে আমরা একটাই কথা বলি, সকালটা হোক তারপরে দেখছি কি করা যায়, কোথায় যাব, বলি না এরকম? রাতটা আমাদের কাছে বিপদময় অবস্থা সব সময় মনে হয়। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য, কখন সকাল হবে, সকাল হলে চিতাবাঘিনীকে আমি দূর থেকে দেখতে পারবো, অবস্থাটা পরিষ্কার হয়ে যাবে, আমি কোথায় আছি, কোন দিক থেকে কেউ আক্রমণ করলে ঠিক আলোতে আমি পরিষ্কার বুঝতে পারবো। সেই জন্য সে ভোরের জন্য অপেক্ষা, কখন ভোর হবে। আর সারা রাত সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং ঘুমহীন অবস্থায় ছিল। পরের অংশে পাবো। এসেছে সে ভোরের আলোয় নেমে। হ্যাঁ, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং এতটাই তার খিদে পেয়েছিল যে সবুজ ঘাস সেখানে ছিঁড়ে ছিঁড়ে সে খেতে শুরু করেছিল। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। তীক্ষ্ণ কথাটি এখানে তীব্র, একেবারে ঠান্ডা জলে সে নেমে পড়েছিল। দেখো পরের লাইনটা পড়ে না, বলে দিই। ঘুমহীন ক্লান্ত
সকল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। একটা আবেশ দেওয়ার জন্য, তাই না? বিহবল মানে হচ্ছে যে বিহবল শরীরটাকে মানে অবশ, মানে শরীরটা এতটাই ক্লান্ত। দেখো সারা রাত যদি কেউ না ঘুমায় তাহলে ঘুমহীন, আর ঘুমহীন অবস্থায় থাকলে যদি এই বন থেকে ওই বনে ছোটাছুটি করে তাহলে কি ভাবে ক্লান্ত হয়ে পড়বে। সেই জন্য এই ক্লান্ত শরীরটাকে, ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটা নদীর ঠান্ডা জলে সে নেমে পড়েছিল। কিসের জন্য? শরীরটাকে একটা আবেশ মানে হচ্ছে সতেজ, একটা ফুর্তি দেওয়ার জন্য। দেখবে আমরা অনেক সময় রাত জেগে পড়াশোনা করি, কোনোদিন রাত হয়ে গেল, দেখবে সকালবেলায় যদি একটু স্নান করে নি তাহলে শরীরটা অনেকটাই ভালো লাগে, তাই না? অনেকটাই ফুর্তি পেয়ে যায়, শক্তি পায় শরীরে। ঠিক একই রকম ভাবে হরিণটি যেহেতু ঘুমহীন, কেন ঘুমহীন? এই বন থেকে ওই বনে সারা রাত তো ঘুরে বেরিয়েছে, তাহলে সে ঘুমহীন ছিল এবং ক্লান্ত ছিল। এই ঘুমহীন একটাই তো আছে এখানে, ওখানে জিজ্ঞেস করে না। এই ঘুমহীন ক্লান্ত শরীরকে সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য নদীর ঠান্ডা জলে হরিণটি নেমে পড়েছিল। কোনো অপরাধ ছিল বলতো? কিন্তু সে একমাত্র জানতো যে আমার বনের যদি কেউ শত্রু থাকে সে কে? চিতাবাঘিনী বা চিতাবাঘ। হয়ে গেছে? পরের অংশে আরেকজনকে নেব, বসে যাও। পড়বে? হ্যাঁ, পড়বে। অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। ঠিক, অন্ধকার আমরা দেখেছিলাম সেই হরিণটি একটা রাতের পরিবেশে বনের মধ্যে ছিল। দেখো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য রৌদ্রের মতো, হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো। একটা শিশু যেভাবে অন্ধকার জীবন থেকে, মাতৃগর্ভ থেকে প্রথম পৃথিবীর আলো দেখে, তাই না? দেখো তুলনাটা কত সুন্দর। একটা সদ্যজাত শিশু যেমন মাতৃগর্ভ থেকে এসে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পর পৃথিবীর কি আলো দেখে, ঠিক একই রকম ভাবে আলো দেখে একটা সবার মনের মধ্যে একটা উৎসাহ হয়। ঠিক একই রকম ভাবে হরিণটি অন্ধকার, রাতের অন্ধকার পরিবেশ থেকে ভোরের রৌদ্রের আলো দেখার পর, সূর্যের আলো দেখার পর সে এতটা উল্লাস, একটা বিস্তীর্ণ, মানে এতটাই গভীর একটা সে আনন্দ পেয়েছিল। ঠিক আছে, পরে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। হ্যাঁ, দেখবে সোনার বর্ষা। বর্ষা মানে কি বলো? বর্ষা মানে তীরের মতো, তীর বা ধনুক। যদি সেটা সোনালী রঙের হয় তাহলে দেখবে অন্ধকারের মধ্যে গেলেও গোল্ডেন কালারটা আমাদের অনেক সময় জেগে ওঠে, তাই না? ঠিক একই রকম ভাবে যে সোনার বর্ষার মতো দেখবে যে নীল আকাশের নিচে, আমরা আগে পরিচয় পেয়েছিলাম যে আকাশটি কোন বর্ণ ছিল সেই সময়? নীল আকাশ। সে নীল আকাশের নিচে সোনার বর্ষার মতো যদি বলা হয় যে একটা সুন্দর বাদামি হরিণ কি করছিল, যে সোনার বর্ষা যদি যায় কোনোটা দিয়ে, ধনুকটা বা তীরটা যদি যায়, সে তীরটা দেখবে উপর থেকে যদি সূর্যের আলো পড়ে তাহলে অনেক সময় ঝিলমিল করে। ঠিক একই রকম ভাবে সুন্দর বাদামি হরিণ ছিল কেমন বর্ণের? বাদামি বর্ণের হরিণটি ছিল বাদামি বর্ণের। এই জন্য এতটাই সে সাহস আর সৌন্দর্য, একবারে যখনই সবার সামনে দিয়ে যেত, পরের লাইনে বলা হয়েছে দেখো সাহস আর সৌন্দর্যে, তার সাহস ছিল, নাহলে সে লুকিয়ে বেড়াতো কোথাও, সে নামতো কেন ভোরের আলো নেমে, তাই না? সাহস আর সৌন্দর্য বাদামি হরিণটি। এই যে রং, আমরা জানি হরিণের রং সাধারণত বাদামি বর্ণের হয়, তার উপর এই হরিণটির উপর যখন সূর্যের আলো পড়ছিল তখন এতটাই ভালো লাগছিল যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। চমক মানে হচ্ছে আকর্ষণ, সবারই দৃষ্টি কিন্তু যখন এই হরিণটি, সুন্দর বাদামি হরিণটি যেখান দিয়ে যেত বনের, সেটাই হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য সবাই তার দিকে, তার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে। এতটাই সুন্দর দেখতে ছিল হরিণটি। বসে যাও, পরে আরেকজন পেছনে পড়বে, স্বেচ্ছায় বলো, পড়ো। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। ঠিক, দুটো করে শব্দ নিচ্ছি। দেখো মুহূর্তের মধ্যে একটা অদ্ভুত শব্দ হলো, তাই না? ঠিক একই রকম ভাবে তোমরা কোনো ভূতের সিনেমা বা জঙ্গলের সিনেমা দেখেছো? দেখবে হঠাৎ করে একটা শব্দ হয়ে যায় আর মুহূর্তের মধ্যে দেখবে কবি এই চিত্রকল্পটি কিভাবে সাজিয়েছেন কবিতার মধ্যে। একটা শব্দ হয়ে গেল, শব্দের মধ্যে জলটি
নদীর জলটা কি হলো? মচকা ফুলের পাপড়ির মতো লাল। আচ্ছা, এখানে কি একবার বলা হলো? একটা শব্দ হলো, বন্দুক থেকে একজন বন্দুক ধরলো, একজন শিকারী, তারপরে বন্দুক থেকে গুলি ছুটলো, তারপরে ঠিক একই রকম ভাবে তাক লাগিয়ে হরিণটিকে মেরে ফেললো, এরকম বলা হলো? না না। দেখবে ঠিক সিনেমার মতো শব্দটা কিভাবে চিত্রটাকে কবি সাজিয়ে তুলেছেন, যে মুহূর্তের মধ্যে দেখো সিনেমার মধ্যে আমরা দেখতে পাই, মুহূর্তের মধ্যে এমন একটা দেখবে যেগুলো ভয়ের সিনেমাগুলো হয়, সাউন্ড গুলো এতটা এমন ভাবে তৈরি করে মুহূর্তের মধ্যে একটা শব্দ হয়ে যায়, আর যে চরিত্র থাকে দেখবে হঠাৎ করে পিছনে ঘুরে তাকে কেউ নেই, দেখবে সাউন্ডটিকে কেমন করে ভয় লাগিয়ে দেয়, তাই না? দেখবে ঠিক একই রকম ভাবে হঠাৎ করে একটা শব্দ হয়ে গেল, শব্দটি বোঝা গেল না, হঠাৎ করে কি শব্দ হলো, আর মুহূর্তের মধ্যে পিছনে ঘুরে তাকিয়ে দেখছি বা সামনে তাকিয়ে দেখছি যে নদীর জলটা মচকা ফুল যেমন লাল বর্ণের হয় টকটকে, নদীর জলটাও লাল বর্ণ হয়ে গেল। এতে কি বোঝা গেল বলতো? আমরা এখানে বুঝতে পারলাম যে হরিণটি মারা গেছে, তাই না? এই অদ্ভুত শব্দটি পরে বন্দুকের কথা পাবো, যে শব্দটি ছিল বন্দুক থেকে। অদ্ভুত শব্দটি কিসের? বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দের কথা কবি তুলে ধরেছেন। এবং মুহূর্তের মধ্যে নদীর জল, একটা শব্দ হলো, জলের দিকে তাকিয়ে দেখলাম লাল হয়ে গেল, এর মানে সংকেত কবি আভাস দিলেন কি হরিণটিকে খুন করা হলো। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এই যে আবার শব্দটি কবি ব্যবহার করলেন, এই কবিতায় আবার শব্দটি ব্যবহারের কারণ কি? কিন্তু তখন আগুন জ্বলেছিল প্রয়োজনে না অপ্রয়োজনে? কিন্তু এবার দেশওয়ালি, এবার যারা শিকারী, নিষ্ঠুর শিকারী, তারা আগুন জ্বালালো কিসের জন্য? আনন্দ ফুর্তি করার জন্য, হরিণের মাংস খাওয়ার জন্য। তখন কিন্তু ঠান্ডা রাত থেকে বাঁচার জন্য তারা আগুন চালিয়েছিল, সেটা কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু এটা ছিল আনন্দ ফুর্তি। দেখো আমরা বনে যাই, বনের সৌন্দর্য, আদিনা ফরেস্ট যাবে, ভেতরগুলো এত সুন্দর করেছে, হ্যাঁ, সেখানে গিয়ে দেখবে জঙ্গলগুলো মনে হয় যে মুক্ত অক্সিজেন, বা শরীরটি এমনিতে ভালো হয়ে যায় ওখানে গেলে, তাই না? আর আমরা ওখানে গিয়ে মুহূর্তের মধ্যে যদি বলি যে হরিণ এদিকে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে যদি মারি আর তারই মাংস খায়, তাহলে এর থেকে বিবেকহীন বা নিষ্ঠুরতার পরিচয় ছাড়া কিচ্ছু হতে পারে না, তাই না? নক্ষত্রের নিচের ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প এইভাবে তারা নক্ষত্রের নিচে, অর্থাৎ নীল আকাশের নিচে বসে ঘাসের বিছানায়, সবুজ ঘাস ছিল এতটাই সুন্দর, সেটাকে কবি বিছানা বলেছেন। এইভাবে সবুজ ঘাসের উপর বসে তারা পুরনো আড্ডায় একেবারে মেতে গেল, আনন্দ ফুর্তি করছে, সিগারেট খাচ্ছে। পরের লাইনে বলা হয়েছে, হ্যাঁ, সিগারেট খেতে শুরু করলো। এইদিকে মাংস, এইদিকে হরিণের মাংস, এদিকে সিগারেট, মানে আনন্দ ফুর্তিটাই হচ্ছে এখানে প্রধান কথা। তারপরে টেরিকাটা কয়েকটা মানুষের টেরিকাটা মানে হচ্ছে ডোরা কাটা। দেখবে যারা শিকার করতে যায়, যারা শিকারী, তারা চুলটিকে একটু তেল ফেল দিয়ে একটু বাঁকা করে সিথা করে রাখে, একবারে ছেড়ে রাখে না, একটু বাঁকা করে সিথি করাটাকে বলা হয় টেরিকাটা। টেরিকাটা মানুষের মাথা, এরা মানুষ ছিল না, এরা ছিল নিষ্ঠুর শিকারী। এলোমেলো কয়েকটা বন্ধু হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এলোমেলো কয়েকটা বন্দুক, আমরা দেখলাম কয়েকটা বন্দুক এলোমেলো অবস্থায় ছড়িয়েছিল, হ্যাঁ, দেখেছিলেন ভিডিওতে? কয়েকটা বন্দুক দেখতে পেলাম। আর হিম, হিম মানে হচ্ছে ঠান্ডা, নিস্পন্দ নিরপরাধ ঘুম। নিরপরাধ কথার অর্থ হলো নির্দোষ, ঘুম মানে এখানে হচ্ছে মৃত্যু। আমরা বলি অনেক সময় ঘুমের আরেকটি নাম হচ্ছে মৃত্যু, বলি না আমরা অনেক সময়? মানে দেখবে যে অনেক সময় এই কালকে তো দেখা হলো, রাতে তো ঘুমালো, কি হলো ওর? হ্যাঁ, আমরা মুহূর্তের মধ্যে দেখতে পাই যে মুহূর্তের মধ্যে হয়তো সে আর নেই, তাই না? যে কি হলো, রাতে তো পাশে ঘুমিয়েছিল, বসে যাও। তো এই যে ব্যাপারটা বলা হলো কবিতার মধ্যে, যে হিম অর্থাৎ ঠান্ডার রাত ছিল, রাত্রি ছিল কি ঠান্ডার রাত, ঠান্ডার সময় এইভাবে নিরপরাধ। আচ্ছা বলতো, সুন্দর বাদামি হরিণের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না, কিন্তু সে জানতো যে আমার এই বনের মধ্যে যদি আমার কোনো শত্রু থাকে, সেটা হচ্ছে চিতাবাঘিনী, তাই না? কিন্তু মানুষ যে তাকে পেছন থেকে খুন করবে বা বন্দুকের গুলি ছুড়ে, বন্দুকের গুলি দিয়ে তাকে মেরে ফেলবে, এটা একজন সুন্দর বাদামি হরিণটি কখনো ভাবতে পেরেছিল? কোনোদিনই ভাবিনি। দেখো কতটা আশ্চর্য লাগে যে চিতাবাঘিনীর হাত থেকে সে রক্ষা পেয়েছিল, ঠিক,
রক্ষা পেল ঠিক, কিন্তু মানুষ তাকে রেহাই দেয়নি। সে কোনোদিনই ভাবতে পারেনি যে শিকারীরা শিকার করতে এসে আমাকে মেরে ফেলবে। এইভাবে একটা সুন্দর তরতাজা প্রাণকে, নির্দোষ প্রাণকে একেবারে শেষ হতে হলো নিষ্ঠুর শিকারীদের হাতে। আর শিকার হতে হলো, কবিতার নাম দেখো শিকার, সেই জন্য নিষ্ঠুর শিকারীদের হাতে শিকার হতে হলো, মরতে হলো একটা নির্দোষ প্রাণকে, তাই না? এইভাবে কবিতার আমরা 3টে অংশ আলাদাভাবে করেছি। প্রথম অংশের নাম দেওয়া হয়েছে ভোরের সৌন্দর্য, ভোরের প্রাকৃতিক সৌন্দর্য বা বনের প্রাকৃতিক সৌন্দর্য। দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে কতটা দেখেছো তোমরা, দেখেছো কতটা, পাঠগুলো সাজিয়ে নিও। হ্যাঁ, আর পরের অংশের নাম দিয়েছি হরিণের শেষ পরিণতি। আর কাব্যগ্রন্থের নাম হচ্ছে মহাপৃথিবী। যদিও পরবর্তীকালে বনলতা সেনে প্রকাশ পেয়েছিল, কিন্তু তোমরা মহাপৃথিবী দেবে, ঠিক আছে? যদি মহাপৃথিবী না থাকে, অপশনে দেখবে মহাপৃথিবী নেই, বনলতা সেন আছে, তখন বনলতা সেন দেবে। আর মহাপৃথিবী বনলতা সেন দুটোই থাকলে মহাপৃথিবী তোমরা দেবে। কেমন হয়েছে? এবারে আমরা এই কবিতার উপর প্রথমেই একটু এসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করব। নাও খাতা নাও। এই তোমরা সবাই এসে গেছো? কতজন? বাড়িতে কেমন কাটালে এর মধ্যে? ভালোই কাটলো। হ্যাঁ, আসলে কি মনের অবস্থা ভালো না থাকলে কি করে পড়াশোনা হবে, তাই না? আমরা তো প্রথম যখন করোনার জন্য লকডাউন হয়েছিল, বলো মনের অবস্থা যে বোধহয় পৃথিবীতে আর আমরা বাঁচবো না, মনে হয়েছিল না? শিকার জীবনানন্দ দাস। এই ভবিষ্যৎ দেখিনি আমরা, হোক না ডেট ফেট, এত আগাম কেন ভাবছো? দেখো এসে কিউ লিখেছো, এই বানানটিকে একটু দেখে লিখবে তো, জীবনানন্দ। তোমরা সারা জীবন জীবনানন্দ লেখো। মাধ্যমিকের এইচএস এর খাতা আমি নামটি এরকমই, মাধ্যমিকে তো নেই জীবনানন্দ, এতে আছে, উচ্চ মাধ্যমিক আছে জীবানন্দ লেখে, জীবানন্দ, জীবনানন্দ হলো। আর কবিতা আছে কিছু? গল্প ধরে নেব খুব তাড়াতাড়ি। এই গল্প তোমাদের বলবো, কবিতাটা শেষ করে দিই। 3টে আছে না সিলেবাসে? আমি বড় প্রশ্ন 2টো করাতে চাইছি, আর একটা কমন চলে আসবে ওখান থেকে। আর তোমরা ইচ্ছে করলে আমি করিয়ে দেবো, আপত্তি নেই, কিন্তু সিলেবাস আরো বড় হয়ে যাবে, লাভ হবে না কিছু। এসিকিউ করবো সবগুলো, তো এসিকিউ এমসিকিউ, আর বড় প্রশ্ন 2টো করবো। হ্যাঁ, আর হাতে সময় কম তোমাদের এই বছর। লেখো একটা অদ্ভুত শব্দ। প্রথম প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ। প্রশ্ন করো শব্দটি কিসের? একটা অদ্ভুত শব্দ, প্রশ্ন করো শব্দটি কিসের? হয়েছে? পরে করো বন ও আকাশকে, বন ও আকাশকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? বন ও আকাশকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? হয়েছে? পরে নদীর শীতল ঢেউ এসে নামলো, নদীর শীতল ঢেউ এসে নামলো। প্রশ্ন করো সে কে? ওর সঙ্গে আরেকটি প্রশ্ন হবে, কেন নেমেছিল?
সে কে, ওখানে কেন নেমেছিল। পরে একটি তারা এখনো আকাশে রয়েছে। একটি তারা এখনো আকাশে রয়েছে। প্রশ্ন করো, তারাটিকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে। কার কার। পরে একটু ছেড়ে রাখবে, এটাতে বেশি লাইন ছাড়বে। দেখো উত্তরটা একটু হবে। হ্যাঁ হ্যাঁ বলো। লাইন ছাড়ছি না, এখন বলো। ও আচ্ছা, পরে পাশাপাশি লিখছো। পরে দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছে। দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছে। প্রশ্ন করো, কেন আগুন জ্বেলেছে। কেন আগুন জ্বেলেছে। পরে প্রশ্ন, শিকার কবিতায় উল্লেখিত দুটি গাছের ও ফুলের নাম লেখো। কি আছে তো? দুটি গাছের ও ফুলের নাম লেখো। পরে নিস্পন্দ নিরপরাধ ঘুম। নিস্পন্দ নিরপরাধ ঘুম। প্রশ্ন করো, ঘুম কথার অর্থ কি। ঘুম কথার অর্থ কি। ওখানে করো, ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন। পরে বাদামি হরিণ কোন বন থেকে কোন বনে ঘুরেছিল। বাদামি হরিণ কোন বন থেকে কোন বনে ঘুরেছিল। পরে কথা হলো 9 দিয়ে লেখো, হরিণটির কবিতায় উল্লেখিত দুটি গুণের নাম লেখো। গুণ। কবিতায় উল্লেখিত দুটি গুণের নাম লেখো। হলো। পরে হরিণটির কবিতায় উল্লেখিত দুটি গুণ।
আসলে তোমরা বিজ্ঞানের ছাত্রী তো গুণ চিহ্ন দিয়ে দেখালে বোঝা গেছে। গুণের নাম লেখা হলো কি? গুণ, দুটো গুণের পরিচয় আছে, দোষ গুণ, তাই তো? শেষ প্রশ্ন, আগুন জ্বললো আবার। কি বললে? আগুন জ্বললো আবার। আবার শব্দটি, আবার শব্দটি ব্যবহারের কারণ কি? হলো এই 10টা প্রশ্ন এসএকিউ তোমাদের কাছে থাকছে। স্যার, হ্যাঁ, নক্ষত্রহীন মেঘগুলির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। মেঘগুলির মতো অন্ধকার বলতে? দেখো অরণ্যের যে পরিবেশটা ছিল সেটা হচ্ছে অন্ধকার রাত। হ্যাঁ, মেহগনির মতো, যেহেতু মেহগনি গাছের ছড়াছড়িটা যেখানে বেশি থাকে অরণ্যের মধ্যে, সেই জায়গাটা আরো বেশি ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। সেই জন্য এই অন্ধকারটাকে ফুটিয়ে তোলার জন্য ওই পরিবেশটাকে বলা হয়েছে যে মেহগনি গাছের পরিবেশটা ছিল একবারে গাঢ় অন্ধকার। এইরকম অবস্থায় সে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। তাহলে মেঘগুলি তো মানে একটা গাছ। হ্যাঁ তাহলে এখানে তিনটে গাছের মানে বর্ণনা পাওয়া যায়। মানে হ্যাঁ, তিনটে গাছ, কথা বলা যায়। তিনটে গাছ। আমি দুটো গাছের নাম বললাম। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, আমরা একটু আলোচনা করে নেব কি? একটু আলোচনা করে নিই, সময়টি কম লাগবে। বড় প্রশ্নটা আমরা শুরু করব আবার। একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? বন্দুক থেকে। এখানে লিখবে, লেখো এখানে বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দের কথা বলা হয়েছে, এইটুকু লিখলে হবে। এখানে বন্দুক থেকে, এই বন্দুক বানান বন্দুক কেন করছো? দন্ত নয়, দ। বন্দুক নয়, বন্দুক। বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দের কথা বলা হয়েছে। বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দের কথা বলা হয়েছে। পরে বন ও আকাশ, তাই না? বলো, পারবে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বলে তুলনা করা হয়েছে। ঠিক আছে, ময়ূরের প্রথম অংশে ছিল, আগের দিন হয়েছিল। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বলে তুলনা করা হয়েছে, এটুকু লিখে দাও। বইতে আছে, দেখো। হ্যাঁ, মানে এখানে বলবো আকাশ দুটোই বলেছে, বড় হয়ে যাবে না? কোথায় বড় হলো? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বলে তুলনা করা। কেন দুটো লাইন হচ্ছে না? দেখো তো। ঠিক আছে, আমি মানে আলাদা আলাদা বলছি। ও না, আলাদা নয়, দুটো লাইনের বেশি হবে না আমার মনে হয়। না, ঠিক আছে। শব্দ সংখ্যা ঠিকই আছে আমাদের, বেশি হলে বলবো। হয়ে গেছে ওটা? পরে প্রশ্ন, সে কে? দেখো, সে হলো সুন্দর বাদামি হরিণ। সে হলো সুন্দর বাদামি হরিণ। ঘুমহীন ক্লান্ত শরীরকে সতেজ রাখার জন্য সে নেমেছিল। সতেজ, ফুর্তি, তাই না?
এখানে আবেগ দেওয়া আছে, আর আপনি বারবার করে পড়াচ্ছেন আবেশ, কোনটা হবে? কোনটা? এখানে আবেগ দেওয়া আছে, আবেশ দেওয়ার জন্য ওর এখানে আবেগ দেওয়া আছে আমাদের বইয়ে। আবেগ, তাই? এ, ঠিক করো, ওটা বইয়ে এত ভুল কেন করছে? তাই? ও সেটা বলো আমাকে, ওটা আবেগ হবে না, আবেশ। হ্যাঁ, বইয়ে রাতারাতি বই প্রিন্ট করেছে নাকি? আবেগ বললো, আপনি বললেন আবেশ হবে। সেটাই, হ্যাঁ। আবেগ নয়, আবেশ। আরো সেদিন বয়েজ ক্যাম্পাসে বললো যে একটা লাইন শব্দ ওখানেও ভুল ছিল একটা। পরে একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটি কার কার সঙ্গে? ওই নীল মাদের এক দিয়ে লেখো, পাড়া গাঁয়ের বাসর ঘরের মেয়েটির ও তারাটিকে, হ্যাঁ, তারা এখনো আকাশে রয়েছে, তারা এখনো পাড়া গাঁয়ের বাসর ঘরের মেয়েটির সঙ্গে মেয়েটি ও একসঙ্গে করে দাও। পাড়া গাঁয়ের, পাড়া গা বুঝো, গ্রাম ঘরের, পাড়া গাঁয়ের বাসর ঘরের মেয়েটি এবং মিশরের কন্যাটির নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে। কন্যাটির মিশরের কন্যাটির, মানসী মানে এখানে কন্যা, হ্যাঁ? মিশরের কন্যাটির নীল মদের গ্লাসে রাখা মুক্ত, মুক্তর সাথে। দেখো আমি এখানে দুটো একসঙ্গে দিলাম, পরীক্ষায় দুটো দেবে না, একটা দেবে, ঠিক আছে? মুক্ত বা মুক্তার সাথে তুলনা করা হয়েছে। দাঁড়িয়ে দেশবাসীরা মাঠে আগুন জ্বেলেছে, কেন আগুন জ্বেলেছে? হিমের রাতে হিমের রাতে শরীর উড়ানো। হ্যাঁ, ঠান্ডার রাতে বা হিমের রাতে শরীরকে গরম রাখার জন্য, ঠান্ডার রাতে, মানে কি? গরম। ঠান্ডার রাতে শরীরকে গরম রাখার জন্য তারা আগুন জ্বেলেছিল। গরম রাখার জন্য তারা আগুন জ্বেলেছে। দুটো গাছের নাম, হ্যাঁ, যা তোমাদের পছন্দ মতো লিখে দেবে। পেয়ারা, আতা গাছ লিখতে পারো, নোনার গাছ, আতা লিখতে যাবে না, নোনাই লিখবে। অনেক যে খাতা দেখবে শিক্ষক হয়তো আতা বুঝেই না, তখন বলবে আতা তো নেই, নোনা লিখলে আতা কোথায় পেল, তখন ভুল দেবে। পেয়ারা ও নোনা গাছ লিখে দাও, পেয়ারা ও নোনা গাছ। আর ফুল বলো, মোরগ ফুল আর মচকা ফুল। মোরগ ফুল ও মচকা ফুল। মচকা ফুল আমিও দেখিনি, দেখতে হবে ইউটিউবে সার্চ করে মচকা ফুল। এ দেখবে অনেকেই বাড়িতে ফুলের গাছ লাগানোর খুব শখ, তাই না? তোমরা লাগিয়েছো এর মধ্যে? লকডাউনে গাছও মরে গেল, মানে ভয়ে গাছের কাছে যাচ্ছিলেন না কি? দেখো তোমাদের একটা গল্প করেছিলাম, তোতা পাখির গল্প করেছিলাম, করিনি 11-এ? একটা তোতা পাখি ছিল, গল্প করেছিলাম, করিনি? আগে এটা শেষ করি, না হলে শেষ হবে না। নিস্পন্দ নিরপরাধ ঘুম। ঘুম কথার অর্থ কি? দেখো, ঘুম কথার অর্থ মৃত্যু। দেখো, ঘুম কথার অর্থ মৃত্যু। ঘুমকে নিরপরাধ মানে মৃত্যুটাকে নিরপরাধ বলা হয়েছে কেন? কেন নিরপরাধ?
লেখো, কারণ বিনা দোষে একটা নির্দোষ প্রাণকে নির্দোষ বানানে কি হয়? তালবস্য হয়? বিনা দোষে একটা নির্দোষ প্রাণকে নিষ্ঠুর, আর আরো দু একটা গাল দেবে কি? বিবেকহীন, নিষ্ঠুর, বিবেকহীন, ক্রন্দনরতা জনের পাশে যেমন গাল দিয়েছিল, দু চারটা গাল আরো দিয়ে দেবে। নিষ্ঠুর, বিবেকহীন শিকারীদের হাতে, আমরা মানুষ বলবো না তাদেরকে, শিকারীদের হাতে শেষ হতে হয়েছিল। পরে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। দেখো, বাদামি হরিণ সুন্দরীর বন থেকে একজনের নাম আছে আমাদের বাড়ির পাশে, গ্রামের বাড়ির ওখানে, আমার ঠিক সামনের বাড়িতে। তো এত কালারফুল নাম, হ্যাঁ, এই যে নামগুলো মনে হলো এত বিশেষণ দিয়ে নামগুলো, ওর আমি নামটাকে ওইভাবে মনে রাখতে পারতাম না, এই জন্য আমি একটা বাক্য তৈরি করেছিলাম। ওদের মানে 3-4টে বোন আছে, আর নামগুলো রং ফুলের মালা গেথে রূপসী সুন্দরী। ওর বড় বোনের নাম হচ্ছে, বড়টির নাম হচ্ছে রংফুল, তারপরে হচ্ছে রূপসী, তারপরে হচ্ছে মালা, তারপরে হচ্ছে সুন্দরী। সেই জন্য আমি মনে রাখতে পারতাম রং ফুলের মালা গেথে রূপসী সুন্দরী। হ্যাঁ, হলো। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল বা ঘুরছিল। পারবে? হ্যাঁ, কেউ জানো বাদামি হরিণের দুটো গুণের নাম? কে বলতে পারবে? দুটো গুণ ছিল তার, একটা হচ্ছে সাহস আর একটা হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, একদম ঢুকে আছে, তোমরা বুঝতে পারলে না ওটাকে? দেখো, বাদামি হরিণের দুটি গুণ হলো সাহস ও সৌন্দর্য। সৌন্দর্য হলো। পরে আগুন জ্বললো আবার শব্দটি ব্যবহারের কারণ, ওই যে হরিণকে পুড়িয়ে। আবার শব্দটি ব্যবহার কারণ, লেখো, কারণ এই কবিতায়, কারণ এই কবিতায় দুবার আগুন জ্বলার প্রসঙ্গ এসেছে। কারণ এই কবিতায় দুবার আগুন জ্বলার প্রসঙ্গ এসেছে। দাঁড়িয়ে দিয়ে পরের বার হরিণের মাংস তৈরি করতে, কারণ লাইনটি নেওয়া হয়েছে ওখান থেকে, তাই না? এই জন্য লাইনটি, পরের বার হরিণের মাংস তৈরি করতে আগুন জ্বালা হয়েছিল। পরের বার হরিণের মাংস তৈরি করতে আগুন জ্বালা হয়েছিল। হলো কমপ্লিট? গল্পটা মাঝখানে একটু 2-3 মিনিটে বলে দিই, তারপরে বড় প্রশ্ন শুরু করব, সময় নেই অত, তাই না? আচ্ছা, গল্পটা হলো এই যে, তোমাদের বলে রাখি, এই যে বলছিলেন না, এই লকডাউনের মধ্যে লালন ফকির একটি কথা বলেছেন বাউলদের ভাষা, মরার আগে মোলে
সমন জ্বালা ঘুচে যায়। সমন হচ্ছে মৃত্যুর জ্বালা। জানোগে সে মরা কেমন, মুর্শিদ ধরে জানতে হয়। বাউলদের মতে যে মরার আগে যদি কেউ মরে যায় তাহলেই মুক্তি লাভ। কেউ যদি মরার আগে মরতে পারে তবে মুক্তি লাভ। তখন আমি বুঝতে পারলাম না কেন এরকম কথা বললো, মরার আগে মরতে বলছে তবে ছাড় পাওয়া যাবে। তখন একটি ঘটনার পরিচয় পেলাম। ঘটনাটি এই যে এক মানে কি বলবো, ব্যবসা করতেন একজন, ব্যবসা বাণিজ্য করতেন একজন মানুষ। তার পরিবারের, সে হচ্ছে পরিবারের কর্তা। তো ব্যবসা বাণিজ্যের সূত্রে সে ইরান দেশ থেকে এক সময় ভারতে আসবে ব্যবসা করতে। কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে কেউ যায় আমেরিকা, যায় না ব্যবসার সূত্রে। তো ইরান দেশ থেকে ব্যবসার সূত্রে আসবে ভারতবর্ষ। তো তার বাড়িতে একটি তোতা পাখি ছিল, খাঁচায় বন্দি। বুঝতে পেরেছো? তোতা পাখি ছিল খাঁচায় বন্দি। তো সবাইকে বলা হচ্ছে, স্বামী মানে স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে, বলেছিলাম স্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে, তার ছেলে মেয়েদের বলা হচ্ছে, এই বলো আমি এবারে ভারত যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি ব্যবসা করতে, তো তোমাদের কি কি নিয়ে আসবো বলো, কে কি নিতে চাও, হ্যাঁ তোমাদের জন্য কি নিয়ে আসবো। কে বললো আমার এটা দরকার, ভারতের এটা ভালো, ভারতের এই কাপড় চোপড় ভালো, গুজরাটের এটা ভালো, এটা ভালো, ওটা ভালো, অনেক রকম বললো। নিজের স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, সেও বললো যে আমি এইটা নেব। সবাইকে বলা হলো। তখন বললো যে সবাইকে জিজ্ঞেস করা হলো, বাড়িতে তো খাঁচাই বন্দি আমার একটা তোতা পাখি আছে, সে তোতা পাখিকেও একটু জিজ্ঞেস করি। তার কাছে গিয়ে বললো যে আচ্ছা আমি তো যাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করলো, তুমি বলবে তোমাকে জিজ্ঞেস করা হয়নি, তো তুমি কিছু চাও, তোমার জন্য কিছু খবর বা কিছু নিয়ে আসবো, কিছু চাও? বলছে আমি, হ্যাঁ আমার জন্য একটা খবর নিয়ে আসবেন, যে ওখানে যদি আমার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়। জাত ভাই বুঝো? আমাদের জাত ভাইকে, মানুষেরই জাত ভাই। তো তোতা পাখির জাত ভাই তোতা পাখি। আমার যদি কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে বলবেন যে তোমার ভারতবর্ষের এক তোতা পাখি ইরান দেশের একটি খাঁচায় বন্দি আছে, কি করে সে মুক্তি পাবে এটা একটু জেনে আসবেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বললে তখন আমি এইটাও তোমার পূরণ করে দেবো, হ্যাঁ জেনে আসবো। ভারতবর্ষে এলেন, ভারতবর্ষে এসে ব্যবসার সূত্রে ব্যবসা বাণিজ্য করলেন। শেষের দিকে বাড়ি ফেরার পথে সবার জন্য কেনাকাটা হলো সবকিছুই। তখন একদিন একটা বনের একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মাঠ দিয়ে যেতে যেতে গাছের মধ্যে কিছু তোতা পাখি দেখতে পেলেন। বলছে আরে আমার তো একটা খবর নেওয়া ছিল এদের কাছে, তোতা পাখি তো খবর চেয়েছে আমার বাড়ির তোতা পাখি। তখন বলল এই শোনো, তোমাদের কাছে একটা খবর জানতে চাই। হ্যাঁ আমার তোমাদেরই এক জাত ভাই আমার বাড়িতে ইরান দেশে খাঁচায় বন্দি আছে, কিভাবে মুক্তি পাবে তার উপায়টা তোমাদের কাছ থেকে জেনে নিতে চেয়েছে। তখন এ কথা শুনে একটি তোতা পাখি যে গাছের ডালে ছিল সেখান থেকে পড়ে, হঠাৎ করে সেখান থেকে মাটিতে পড়ে মরে যায়। তখন এ ভাবলো খবরটি এতটাই দুঃখের। তখন মনে মনে খুব কষ্ট পেল, যে ব্যবসা করতেন সে মানুষটি খুব কষ্ট পেল। বাড়ি এলো, বাড়ি ফিরে এলো, সবাইকে সব দেওয়া হলো, কিন্তু ভুল করেও তোতা পাখির কাছাকাছি বা আশেপাশে ঘরটি তার যাচ্ছেন না। যে এইভাবে বলবো ওখানে মারা গেল একজন, হ্যাঁ এত একটা দুঃখের খবর বলবো যে তোমার জাত ভাই শুনে মরে গেছিল এই কথাটি। তখন হঠাৎ করে একদিন সেই ঘরে, তোতা পাখির ঘরটিতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে বলে যে কি ব্যাপার, আমার খবরটি তো দিলেন না। তোতা পাখি জিজ্ঞেস করছে সে বাড়ির কর্তাকে, আমার খবর তো দিলেন না। তখন বললেন যে তোমার কথাটা এইভাবে বলেছিলাম, তোমাদের এক জাত ভাই উপর থেকে পড়ে মাটিতে পড়ে মুহূর্তের মধ্যে মরে যায়। খবরটা কতটা দুঃখের বলে তোমাকে আমি জানাতে চাইনি, তুমি আমাকে ধরে ফেললে বলে আমি খুব জেদ করলে বলে আমি বলে ফেললাম। এই কথা শুনে তোতা পাখি আবার, বাড়ির খাঁচার তোতা পাখি মরে গেল। তখন মনে মনে বলল যে হে ভগবান, হে আল্লাহ, আমি একই ভুল উপরওয়ালাকে ডেকে বলছি, আমি একই ভুল দুবার করলাম। মানুষের বিবেক বোধ থাকা উচিত যে একবার খবর টিপে একজন মরলো আর বাড়ির একেও শুনিয়ে দিলাম, এও মরে গেল, একই ভুল দুবার করলাম। তখন খাঁচা থেকে তোতা পাখিটিকে বের করে, যে আর খাঁচাতে রেখে তো লাভ নেই,
এই দেহটিকে, সেই জন্য তোতা পাখিকে নিয়ে ফেলে দিচ্ছিল। তোতা পাখিটি সেই মাত্র উড়ে গিয়ে চালে গিয়ে বসে যায়। বুঝতে পেরেছো? চালে গিয়ে বসে যায়। তখন সেই সওদাগর বা সেই ব্যবসাদার বলছেন যে আচ্ছা এটা কি হলো? তোতা পাখিকে জিজ্ঞেস করছে এটা কি হলো? বলছে যে আমার জাত ভাই মরার আগে মরতে পারলে কিভাবে মুক্তি পাওয়া যাবে এই উপায়টা অভিনয়ের মাধ্যমে, মরার অভিনয়, ও আসলে মরেনি, মরার অভিনয় করে আমাকে বার্তা পাঠিয়েছে। এই জন্য বলা হয় যে মরার আগে মরতে পারলে তবে মুক্তি লাভ। এই ঘটনাটি তখন পেয়েছিলাম যে মরার আগে মরে গেলে মুক্তি লাভটা কিভাবে পেল তোতা পাখি, সেটাই অভিনয় করে দেখিয়ে দেওয়া হয়েছে। কি ভালো লাগলো? একটু এগিয়ে দেবো, কটা বাজে? হ্যাঁ একটু এগিয়ে দেবো, অন্তত পক্ষে বনের সৌন্দর্যটা শেষ করবো। দেখো প্রশ্ন একটি দেব। শিকার কবিতায় বড় প্রশ্ন কিন্তু 5 নম্বর, অনেকের পছন্দ করবে। শিকার কবিতা থেকে প্রায় আসে, বড় কবিতা তো। শিকার কবিতায় উল্লেখিত বনের প্রাকৃতিক সৌন্দর্য কমা দিয়ে বাদামি হরিণের অবস্থা ও তার শেষ পরিণতির পরিচয় দাও। লেখা আছে, দেখি। তার শেষ পরিণতির বর্ণনা দাও। এটা কখন লিখেছো? ও আলামিনে। আচ্ছা, তো এটা হয়ে গেছিল ক্লাসের সময় লিখেছিলেন? আমাকে দিয়েছিল। আমি একটু আপডেট করবো যদি মনে হয় হয়েছে। মানে আমি নিচে এখনই যদি বলো যে স্যার এই লাইনটি কি বললেন, আবার দ্বিতীয়বার পাল্টে দেবো। সেই জন্য একটু একটু করে আপডেট করবো। যদি মনে হয় তাহলে লিখতে পারো। পরিচয় দাও, লেখো উত্তর। ওখানে যেমন অনেকগুলো প্রশ্ন দিয়ে সাজিয়েছিলাম, এখানে একটি দিয়ে সাজালাম আপাতত। লেখো। কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি তার মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাঁড়িয়ে দিয়ে কবির কবিতা লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো হাইফেন কোটেশন দাও। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য,
অন্যদিকে মানুষের অন্তর্বেদনা, তাহলে রেপটা কার মাথায় হবে? অন্তর্বেদনা বয়ের মাথায়, তাই না? অন্তর্বেদনার কথা চমৎকার ভাবে প্রকাশ পেয়েছে। চমৎকার ভাবে প্রকাশ পেয়েছে। হয়েছে? কোটেশন শেষ করো। পরের পয়েন্ট দেব আমরা। পয়েন্টের নামটি হচ্ছে বনের প্রাকৃতিক সৌন্দর্য। বনের প্রাকৃতিক সৌন্দর্য। লেখো, কবিতাটি শুরু হয়েছে ভোর দিয়ে। কবিতাটি শুরু হয়েছে ভোর দিয়ে। দাঁড়িয়ে দিয়ে। আচ্ছা, তোমরা বলো তো, এই ভোরবেলায় প্রাকৃতিক সৌন্দর্য, দিনের প্রথম ভাগ হচ্ছে ভোর, তাই না? প্রথম ভাগ। আচ্ছা, সব থেকে প্রাকৃতিক সৌন্দর্য কোন বেলায় ভালো থাকে? ভোর বেলায়। কারণ ভোর বেলায় প্রাকৃতিক সৌন্দর্য এই জন্য ভালো থাকে, পরিবেশটি থাকে একদম শান্ত, তাই না? এতটাই পবিত্র। দেখবে তোমরা কি সকাল সকাল উঠতে পারো? একবার খুব ভোরে উঠতে পারো? দেখবে ভোরবেলা অনেকে উঠে যায়, এত সুন্দর একটা শান্ত পরিবেশ থাকে। আর যখনই 8টা-9টা বাজে, গাড়ি ঘোড়ার আওয়াজ, চিৎকার চেঁচামেচি, বাসনের আওয়াজ, এর আওয়াজ, হ্যাঁ, শুরু হয়ে গেল পুরো দিন। কিন্তু ভোরবেলাটায় পরিবেশটা এতটাই শান্ত থাকে। কি লিখলে? কবিতাটি শুরু হয়েছে ভোর দিয়ে। দাঁড়িয়ে, দিনের প্রথম ভাগ হলো ভোর। দিনের প্রথম ভাগ হলো ভোর। এই ভোরবেলায় বনের পরিবেশ সবচেয়ে শান্ত ও পবিত্র থাকে। দাঁড়িয়ে দিয়ে, এই সৌন্দর্যময় পরিবেশের কবি বর্ণনা দিয়েছেন এইভাবে। ভাষা কঠিন হচ্ছে, বলবে। কবি বর্ণনা দিয়েছেন এইভাবে, হাইফেন। এবার 1, 2, 3 করে আমি 3-4খানা কথা বলবো। 1 দিয়ে লেখো। না, কোটেশন করবে না। পারলে সিঙ্গেল ইনভার্টেড ব্যবহার করতে পারবে, আলাদা কালি করতে পারো। ভোরবেলায় বনের চারিদিক এই বন বানানো বয়ে ওকার কেন দিচ্ছ? কেমন কথা? নাহলে বলবো বনের চারিদিকে, এরকম বলবো। গয়েকার ল কি বলবো? গেল বলবো না গেলো বলবো না কি বলবো? তাহলে লাইনের সঙ্গে ভাষা ভুল করছো। লাইনটা তো বুঝতে পারছো, এখানে বোনের কোন বোন দিদি কেউ নেই। এখানে কি লিখলে? বনের চারিদিক সবুজে ঘেরা। সিঙ্গেল ইনভার্টেড ব্যবহার করবে। হ্যাঁ, 2 হয়ে গেছে। 2 দিয়ে লেখো। আকাশের রং
ঘাস ফড়িংয়ের দেহের মতো হালকা নীল। ঘাস ফড়িং বুঝছো, ঘাসে বসে যে ফড়িং, ধরেছ কি দিয়ে? এমনি হাতে? হালকা নীল, হ্যাঁ। কোথায় বসে? তো লন্ঠন ফড়িং হলো, তাই না? আমরা আগে লাঠি দেখেছো, লাঠি, লাঠিতে আঠা লাগিয়ে, লাঠিতে আঠা লাগিয়ে ফড়িং ধরে বেড়াতাম যেখানে সেখানে। আমরা ওটাকে বলতাম জাহাজ ফড়িং। অনেক বড় আকারের হয়, হ্যাঁ হ্যাঁ, কালো বর্ণের হয়, দেখবে কালো, অনেক বড় হয়। ওটা ধরতে পারলে না দারুণ মজা হতো। আবার সুতো দিয়ে বেঁধে রাখতাম। হ্যাঁ, আগে অনেক কিছু হ্যাঁ। দেখো, মানুষ তার শৈশব বা বাল্যকাল কখনো ভুলতে পারে না। তুমি যাই হয়ে যাও জীবনে, হ্যাঁ। দেখো, এখন অর্থ, টাকা, চাকরি বাকরি সব পেয়েছি, কিন্তু সত্যি বলতে কি, আবার যদি কেউ শৈশবটা, বাল্যকালটা ফিরে দিত, সেটা আলাদাই মজা, তাই না? যতই যা টাকা থাকুক বা যাই হোক না কেন, সেটা মজাটা কিন্তু আলাদা, কখনো ফিরে পাবে না। আবার কষ্টটা কোথায় হয় জানো? ধরো ছোটবেলা থেকে কোনো একটা জায়গায় মানুষ হলে, একটা বাড়ির পরিবেশে, আবার পরে দেখা গেল বাড়িটিকে অন্য জায়গায় নিয়ে চলে গেল কোনো কাজের সূত্রে, তাই না? দেখবে ছোটবেলায় মানুষ হলে এক জায়গায়, আবার অন্য বেলায় আবার একটু বড় হয়ে অন্য জায়গায় চলে গেলে, তাই না? তখনকার সেই বাড়িটির কথা কিন্তু অনেক মনে পড়ে। চারিদিকে পেয়ারা ও নোনা গাছ, 3 দিয়ে চারিদিকে পেয়ারা, কি প্রথম অংশে আছি আমরা, তাই না? চারিদিকে পেয়ারা ও নোনা গাছ। এই প্রথম অংশে বনের প্রাকৃতিক সৌন্দর্য কেন কবি ফুটিয়ে তুললেন? বলছে দেখো, তোমরা বনে যাও এইরকম সৌন্দর্যগুলো উপভোগ করতে, সেখানে বনের এইরকম সবুজে ঘেরা পাবে, গাছপালা পাবে, পেয়ারা গাছ পাবে, এত ভালো লাগবে। শিশির বিন্দু পাবে, এদিকে সুন্দর বাদামি হরিণ দেখতে পাবে, তাই না? এটা বনের প্রাকৃতিক সৌন্দর্যটাকে কবি তুলে ধরলেন। কিন্তু তোমরা গিয়ে যদি নিষ্ঠুর শিকারীদের মতো এরকম ব্যবহার করো, বনের সম্পদটাকে কি করতে হয়? রক্ষা করতে হয়। আর কেউ যদি গিয়ে ধ্বংস করে, তাহলে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না, তাই না? দেখো, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। টিয়ার পালক দেখেছো? সবুজ, একদম সবুজ। টিয়ার পালকের মতো সবুজ। না, ওটা একই কথা, সেটা ভাষা হিসেবে বলে কেউ। পরে নীল আকাশের তারাটি, পরে নীল আকাশের তারাটি, এই প্রথম অংশটা শেষ করব। নীল আকাশের তারাটি, একটু আগে তোমরা লিখলে, দেখো, পাড়া গায়ের বাসর ঘরের, ওই লাইনটা লিখে দাও, এসে কি ওর লাইনটা লিখে দাও। এই যারা পরে এসেছো, বুঝতে পেরেছো তারাটিকে পাড়া গায়ের বাসর ঘরের মেয়েটির সঙ্গে কেন তুলনা করেছে? জানো না? ওদের মুখ থেকে শুনে দেবে, আগের দিন যারা ক্লাস করেছে। বলে দেব যারা পরে এলে। এই কি বলেছিলাম, যে পাড়া গায়ের একটা মেয়ের যখন বিয়ে হলো, ধরো বাসর ঘরে সে আছে, চারিদিকের মাঝখানে তার মধ্যে একটা লাজুকতা ভাব থাকে। এখনকার মেয়েদের থাকে কিনা জানি না, বিয়ে বলে চা করবো, এই করবো, মানে উঠে যায়। কিন্তু পাড়া গায়ের এখনো দেখবে ঘোমটা এমন করে দেওয়া থাকে যে কেউ কাউকে দেখতে পাবে না। হ্যাঁ, তো পাড়া গায়ের মেয়েটি যে মধ্যে, বাসর ঘরের মধ্যে চারিদিকের পরিবেশে, চারিদিকে বাড়ির লোকজন, তার মধ্যে একটা কি ভাব থাকে? একটা একাকিনী এবং লাজুকতা ভাব থাকে। ঠিক একই রকম ভাবে নীল আকাশে ভোর হয়ে গেছে, আর নীল আকাশে একটি তারা আছে, ভাবছে অন্য কোনো তারা নেই, আমি একাই। ঠিক এই একাকিনী বা লাজুকতা ভাব নিয়ে তুলনা করেছে এর সঙ্গে। পরে এই লেখা হয়নি ওটা, মিশরের কন্যাটি। হ্যাঁ, তুলনা করা হয়েছে।
দেখবে অনেকে বলে যে প্রিয় ঋতু, অনেকে শীতকাল পছন্দ করে, আবার অনেকে দেখবে শীতকাল হলে খুব অসুবিধা হয়, তাই না? বলে বলবে, হ্যাঁ হয়েছে। এসিকিউ থেকে ওটা থেকে কাজে লাগিয়ে দাও, এসিকিউটা আবার বড় প্রশ্নতে কাজে লাগিয়ে দাও। পরে পরে লেখো, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং ওটা হলো তো, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং না, সূর্যের আলোয় বর্ণহীন হয়ে পড়েছে। বর্ণহীন হয়ে পড়েছে। তারপরে সূর্যের আলোয়, পরে পরে কত হবে? 6। সূর্যের আলোয়, সূর্যের আলোয়, দেখেছো? টলমল শিশির বিন্দু, টলমল শিশির বিন্দু ও বন আকাশ, বন হাইফেন আকাশ, বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের ডানা দেখেছো? সবুজ রং থাকে, থাকে নীল রং থাকে, এই ঠিক সবুজ রং আর নীল রঙের তুলনা করেছে কার সঙ্গে? বনের রং কেমন হয় আর আকাশের রং কেমন হয়? তাহলে সবুজ রংটা ওর সঙ্গে, নীল রংটা ডানার, নীল রং। কি লিখলে? না না, আমি বললাম এটা বোঝাতে গিয়ে যে ময়ূরের ডানায় যে রংটি থাকে সেটা হচ্ছে সবুজ রং হচ্ছে বন আর নীল রং হচ্ছে আকাশ। ঝিলমিল করছে, হ্যাঁ ওই পর্যন্ত লিখবে। কেন লিখবে না? ওইটুকু পর্যন্ত লিখবে। হয়েছে? আচ্ছা, শিকার কবিতার আর একটা ভিডিও আছে, দেখবে? বলে তো দিলাম। মনে করছিল যে বাংলা ক্লাসে